আমরা আজকে গত ক্লাসের ব্যালেন্স অফ পেমেন্ট এই আলোচনাটাকে কন্টিনিউ করব এবং বিশেষ করে বাংলাদেশের ব্যালেন্স অফ পেমেন্টের একটা নমুনা আমরা দেখাবো গত 2 বছরের। তো রাফলি বা মোটা দাগে ব্রডলি আমরা ব্যালেন্স পেমেন্টকে উপকরণগুলোকে বা উপাদানগুলোকে আমরা বিশ্লেষণ করবো এবং ব্যালেন্স অফ পেমেন্ট ডেফিসিটটা কিভাবে অ্যারেঞ্জ করে, সেটাকে কিভাবে অ্যাড্রেস করা যায়, পেমেন্ট ডেফিসিটটাকে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে সংক্ষেপে আলোচনা করবো। আমরা আগে বলেছি যে ব্যালেন্স পেমেন্ট হলো যে অন্য দেশের সাথে যে কোনো দেশের সাথে একটা কান্ট্রির যে লেনদেন গুলো হয়, যে কোনো ধরনের ট্রানজেকশন, সেই ট্রানজেকশন গুলোকে যে টেবিলে আমরা লিপিবদ্ধ করি, সেই টেবিলে আমরা ব্যালেন্স পেমেন্ট টেবিল। এবং ব্যালেন্স পেমেন্ট টেবিলের তিনটা প্রধান উপাদানের কথা বলেছিলাম। তো হচ্ছে আমাদের কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স, তার ভিতরে ট্রেড ব্যালেন্স থাকে, সার্ভিসেস ব্যালেন্স থাকে, প্রাইমারি ইনকাম থাকে এবং সেকেন্ডারি ইনকাম। চারটি উপাদান থাকে কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে। তারপর আমরা ক্যাপিটাল অ্যাকাউন্টের কথা বলেছি, যেটা অনেক সময় ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টও বলা হয়। এখানে মূলত কারেন্ট অ্যাকাউন্টের যে ডেফিসিট বা সারপ্লাস হয় সেটাকে অ্যাডজাস্ট করা হয়। ডেফিসিট হলে সেটাকে কিভাবে ফাইন্যান্স করা হয় বা সারপ্লাস হলে সেটাকে কিভাবে অ্যাসেটে কনভার্ট করা হয়, সেই বিষয়গুলো ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে বা ক্যাপিটাল অ্যাকাউন্টে সেগুলো। এবং বিশেষ করে সেখানে যে শর্ট টার্ম বা লং টার্ম ডেট, সেগুলো সেখানে থাকে। এবং সেন্ট্রাল ব্যাংকের যে ট্রানজাকশন, যেটা হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্ট বলা হয়। সেন্ট্রাল ব্যাংক নেট অ্যাসেট ক্রয় এবং নেট অ্যাসেট বিক্রয়, একটা নেট ব্যালেন্স পাওয়া যায়, যে অংশ ওভারঅল ব্যালেন্স বলা হয় বা ব্যালেন্স অফ পেমেন্ট বলা হয় যেটাকে। শুধু সেন্ট্রাল ব্যাংক কি পরিমাণ ক্রয় অ্যাসেট বিক্রি করলো বা কিনলো সেটাও দেখানো হয়। এবং অনেক সময় যেহেতু এটা ব্যালেন্স অ্যাকাউন্ট, দুপাশে মিলতে হয় ডেবিট ক্রেডিটের, যে কোনো খাবারে না মিলে সেটাকে নেওয়ার জন্য একটা খাত সৃষ্টি করা হয়, যেটাকে বলা হয় ব্যালেন্স এন্ড কমিশনস। মোটামুটি এই খাতগুলো দিয়ে একটা ইকোনমি ব্যালেন্স পেমেন্টকে সংক্ষেপে বিশ্লেষণ করা হয়। আমরা বাংলাদেশের জন্য ব্যালেন্স অফ পেমেন্ট, সেটা আপনাদের ব্যাংকের ওয়েবসাইটে রেগুলারলি পাবলিশ করে, মান্থলি পাবলিশ করে এবং ইয়ারলি পাবলিশ করে। আমরা ইয়ারলি ভিউটাকে নিয়ে এবং সংক্ষিপ্ত ভাবে ডিটেলসটা এখন ওয়েবসাইটে পাওয়া যায় বাংলাদেশ ব্যাংকের। ডিটেলসটা আলোচনা করবো সংক্ষেপে। ব্রড ক্যাটাগরিগুলোকে আমরা আলোচনা করবো। 22-23 অত বছরের জন্য যে ব্যালেন্স পেমেন্ট আছে, 23-24 অত বছরের যে ব্যালেন্স পেমেন্ট, সেটাকে আমরা জায়গা দেখানোর চেষ্টা করবো। এখানে কিন্তু দুটো খাত থাকে, কিছু আইডেন্স গুলো থাকে, আইডেন্স গুলো ট্রানজেকশন হয়েছে। হচ্ছে যে কোন বছরে শুরু হয়েছে, আমরা দুটো বছর নেবো এখানে, 2022, 23 এবং আরেকটা হচ্ছে 23-24। কারেন্ট ইয়ার কারেন্ট সিস্টেম হচ্ছে দ্রুত বর্তমানে 24-25 বড় বছরের কেবল আমার ফিরে এসেছি, পার্সেন্টেজ চেঞ্জ না ফিগার। একটা নিয়ম মধ্যে বলতে যে আইটেমটাকে দেখানো হয় ব্যালেন্স পেমেন্ট, সেগুলো যে এগুলোকে আমরা ট্রেড ব্যালেন্স, এক্সপোর্ট এবং ইম্পোর্টের ব্যালেন্স, ট্রেড ব্যালেন্স। বাংলাদেশের জন্য 22-23 সেশনে ট্রেড ব্যালেন্স ছিল, যে ভ্যালুগুলো দেখানো হচ্ছে সেগুলো বিলিয়ন ডলার, বিলিয়ন ইউএস ডলার এই ইউনিট দেখানো হচ্ছে টাকাগুলো, ভ্যালুগুলো। প্রথম হচ্ছে আমাদের সংক্ষেপে লিখবো জায়গা কমে যায়। বড় করে দিতে হবে 7.4 বিলিয়নের সংখ্যাগুলো একটু ছোট হবে, বিলিয়ন ডলার। 27.4 বিলিয়ন ডলার হচ্ছে আমাদের ট্রেড ব্যালেন্স এবং এটা হচ্ছে নেগেটিভ। নেগেটিভ জন্য আমরা নেগেটিভ সাইন দিতে পারি এখানে। অর্থাৎ আমাদের এক্সপোর্টটা ইম্পোর্ট থেকে 27.4 বিলিয়ন ডলার কম হয়েছে এবং তার আগের বছরে ভ্যালুটা ছিল নেগেটিভ। ট্রেড ব্যালেন্স সবসময় আমাদের জন্য নেগেটিভ, 22.4 বিলিয়ন ইউএস ডলার।
কেস আমি দেখাচ্ছি না এখানে। ট্রেড ব্যালেন্সের দুটো মেইন উপকরণ, একটা হচ্ছে এক্সপোর্ট, ভ্যালু ছিল রাউন্ড দিয়ে মানে দিবে না পুরোপুরি বেশি মতো পায়, 0.36 বা 4 দিয়ে দিয়ে দেবো। আমরা এক্সপোর্ট করি আগের বছর হচ্ছে আগের বছর না, এটা আগের বছর, এটা প্রথম বছর প্রিভিয়াস ইয়ারে এক্সপোর্ট পরিমাণ হচ্ছে 40.6 বিলিয়ন ইউএস ডলার, এবং যে পার্সেন্টেজ চেঞ্জ গত বছর তুলনায় এই বছরের পার্সেন্টেজ চেঞ্জ নেগেটিভ হচ্ছে -5.9%, 5.9% কম শুধু মাস পেয়েছেন বাইশ তেইশ অত বছরের তুলনায় তেইশ চব্বিশ অত বছরে এক্সপোর্ট পেমেন্টটা হ্রাস পেয়েছে, তবে ট্রেড ব্যালেন্স হ্রাস পেয়েছে কম, ইম্পোর্ট আরো বেশি হ্রাস পেয়েছে সেটা কম ছিল 70.7, ইম্পোর্ট অনেক বেশি, 70.7 বিলিয়ন ডলার ইম্পোর্ট ছিল আমাদের, সবচেয়ে বেশি দেশ 24 অত বছর হ্রাস পেয়েছে 0.2 বিলিয়ন ডলার। একটা নেগেটিভ সাইন দিতে পারি, করার কারণে আমাদের টাকা চলে গিয়েছে, পজিটিভ সিগন্যাল বসে সাধারণত টাকা আসে বিদেশ, যে ট্রানজেকশনের কারণে পয়েন্ট কান্ট্রি থেকে হোম কান্ট্রিতে টাকা আসে, সেই ট্রানজেকশনের ভ্যালুগুলো কিন্তু পজিটিভ এন্ট্রি, আর যে ট্রানজেকশনের কারণে হোম কান্ট্রি থেকে আমাদের দেশ থেকে পয়েন্ট কান্ট্রিতে টাকা চলে যায়, সেই ভ্যালুগুলোকে আমরা নেগেটিভ সাইন, যেমন এক্সপোর্ট করলে টাকা আমাদের দেশে আসে পজিটিভ সাইন, ইম্পোর্ট করে টাকা চলে যায় নেগেটিভ সাইন দিতে পারে, দুটো ব্যালেন্স এগুলো বলে আমরা ট্রেড ব্যালেন্স, অর্থাৎ নেট এত বিলিয়ন টাকা আমাদের দেশ থেকে চলে গিয়েছে অর্থ বছর এক্সপোর্ট ইম্পোর্টের কারণে। আচ্ছা, তো আমাদের বলছি আমাদের এক্সপোর্ট হ্রাস পেয়েছে 23-24 অর্থ বছরে, 22-23 অর্থ বছরের তুলনায়, এবং ইম্পোর্টও হ্রাস পেয়েছে 6% হ্রাস পেয়েছে। যেহেতু এক্সপোর্টের তুলনায় এক্সপোর্ট যতটুকু হ্রাস পেয়েছে তার চেয়ে বেশি হ্রাস পেয়েছে পার্সেন্টেজ, সে কারণে আমরা দেখছি এখানে আমাদের ট্রেড ব্যালেন্সটা নেগেটিভ ছিল, ডেফিসিট ছিল, কিন্তু ডেফিসিটটা কমে এসেছে 27.4 বিলিয়ন ডলার থেকে 22.4 বিলিয়ন ডলার এসেছে। এটা হলো আমাদের প্রথম এন্ট্রি ট্রেড ব্যালেন্স। 2 নম্বর যে এন্ট্রি সেটা হলো আমাদের সার্ভিস ক্রেডিট, এটা হচ্ছে বুস্ট ক্রেডিট, বুস্ট সার্ভিস যেটা মানে বুঝতে মতো ধরা যায় না, দেখা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু এটা আমরা বেনিফিট পাই, ক্রেডিট পাই, যেমন ডক্টর সার্ভিস, প্রোগ্রামার সার্ভিস বা ট্রান্সপোর্ট সার্ভিস, আমরা ইউটিউবে পাই, এগুলো ইনভিজিবল সার্ভিস, আমরা এক্সপোর্ট এবং ইম্পোর্ট করে, এডুকেশন সার্ভিস, হেলথ সার্ভিস, ঠিক আছে, দেখা যায় না, তাই এগুলোর কোনো ফিজিক্যাল ফর্ম নাই, এগুলো আমরা সেন্টিমেন্ট উপর পেয়ে থাকি, সার্ভিস গুলো, সার্ভিস এক্সপোর্ট ইম্পোর্ট হয় কিভাবে, সার্ভিসের ক্ষেত্রে যে ব্যালেন্স হলো trade balance, service balance. Balance time is services. 3.1 billion dollar for the services. ঠিক আছে, অর্থাৎ যে পরিমাণ সার্ভিস এক্সপোর্ট করেছি হচ্ছে 3.1 বিলিয়ন ডলার সার্ভিস বেশি ইম্পোর্ট করেছি, 22 সেশন 23-24 কত বছরে আমাদের, সেখানে আমাদের নেগেটিভ, সার্ভিস এক্সপোর্ট করেছি তার হচ্ছে ইনপুট বেশি করেছি 4.2 বিলিয়ন, আপনার সার্ভিস ইনপুটের পরিমাণটা আগের চেয়ে বৃদ্ধি করেছে, এবং সার্ভিসের যেখানে যেমন এক্সপোর্ট ইম্পোর্ট আছে, এখানে এক্সপোর্ট ইম্পোর্ট না লিখে আমরা লিখি ডেবিট ক্রেডিট, তাহলে সেটা নিয়ম অনুযায়ী ক্রেডিট মানে যেগুলো আমরা বিক্রি করে সার্ভিস গুলো আমরা টাকা আর্ন করেছি ক্রেডিট, আর যেগুলো আমরা সার্ভিস ইম্পোর্ট করেছি টাকা আমাকে দিতে হয়েছে
বাইরে যে আমরা ট্রিটমেন্ট নিয়েছি, বাইরে যে আমরা লেখাপড়া করেছি, এগুলো বলছে আমরা ডেবিট আমাদের আইটেম হচ্ছে 6.9 বিলিয়ন ডলার। আমরা অসুবিধা সংখ্যা আছে ধরনের কিছু এগারো বছর করতে হবে আর একটা হচ্ছে আমাদের পাশে 6.3 তাই কাছাকাছি একটু কমেছে সার্ভিস এক্সপোর্ট সেবা করতে বলা এই বুস্টার যেমন কমেছে সার্ভিস এক্সপোর্ট একটু কমেছে ইম্পোর্টের ক্ষেত্রে সার্ভিস এখন যদি ডেবিট মাইনাস 10.1 বিলিয়ন ডলার আমরা সার্ভিস ইম্পোর্ট করেছি, সার্ভিস ইম্পোর্টের পিছনে তাই করেছি আমরা প্রায় সময় দিলাম 8.5 বিলিয়ন ডলার আমরা সার্ভিস ইম্পোর্ট করেছি 23-24 সালে। এগুলোকে পার্সেন্টেজে প্রকাশ করলে প্রথম তো হচ্ছে আমাদের 9.8 মাইনাস 9.8 অর্থাৎ আমাদের সার্ভিস এক্সপোর্ট আমাদের লস পেয়েছে, সার্ভিস ইম্পোর্ট আমাদের বৃদ্ধি পেয়েছে, তবে এটা পজিটিভ 4.1% বৃদ্ধি পেয়েছে। তাহলে আমাদের সার্ভিস এক্সপোর্টটা কমেছে, তুলনায় সার্ভিস ইম্পোর্টটা বেড়েছে, যে কারণে ফলশ্রুতিতে কি হয়েছে আমাদের সার্ভিস অ্যাকাউন্টে যে ডেফিসিটটা আমাদের বেড়ে গেছে। অর্থাৎ সার্ভিস অ্যাকাউন্টে আমাদের নেট যে ভ্যালু 3.1 বিলিয়ন ডলার ছিল, তারপর বছর বৃদ্ধি পেয়ে 4.2 বিলিয়ন ডলার 1 বিলিয়ন ডলার 1.1 বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে সার্ভিস ইম্পোর্টের জন্য। এখানে আমাদের একটা ডেফিসিট ক্রিয়েট করেছে। এগুলো 2 নম্বর আছে। আর 3 হলো প্রাইমারি ইনকাম আর 4 হচ্ছে সার্ভিস সেকেন্ডারি ইনকাম। প্রাইমারি ইনকামে থার্ড যে আইটেম কি বলছে না, প্রাইমারি ইনকাম হলো যে আমরা যে আমাদের যে ফ্যাক্টরগুলো আছে দেশের দেশীয় সম্পদ, সেই দেশীয় সম্পদগুলো বিদেশে কাজ করে যে আর্নিংস নিয়ে আসে, এগুলো বলে আমরা প্রাইমারি ইনকাম। আর বিদেশিরা আমাদের দেশে কাজ করে যে ইনকামটা তাদের দেশে নিয়ে যায় সেটাকে বলে আমরা প্রাইমারি ইনকাম, আমাদের ডেফিসিট বা ডেবিট। এখানেও ডেবিট ক্রেডিট আছে। প্রাইমারি ইনকামের যে ক্রেডিট সেটা হলো যে আমাদের ফ্যাক্টর গুলো বাইরের দেশে কাজ করে যে ইনকাম নিয়ে আসে সেটাকে বলছে আমরা ক্রেডিট আইটেম, কিন্তু রেমিটেন্স না, রেমিটেন্সটা ট্রান্সফার। আর প্রাইমারি ইনকামটা হলো যে কাজ করে উৎপাদন করে উৎপাদন বিক্রি করে প্রফিটটা দেশে নিয়ে আসে, সেটা হচ্ছে আমাদের প্রাইমারি ইনকাম। তাহলে তুমি ক্রেডিট হলো আমাদের 44 মিলিয়ন ডলার আছে, 443 মিলিয়ন ডলার, এটাকে আমরা যদি বিলিয়নে কনভার্ট করি 0.044 বিলিয়ন ডলার আমাদের প্রাইমারি ইনকাম বা আমাদের ফ্যাক্টর গুলো। খুব বড় অ্যামাউন্ট না, ছোট একটা অ্যামাউন্ট, বিলিয়ন ডলার হচ্ছে কম বা হাফ বিলিয়ন ডলার হচ্ছে কম। তারপরে বছর এটা বৃদ্ধি পেয়ে আমাদের বৃদ্ধি পেয়ে 0.55 বিলিয়ন ডলার সেটা বৃদ্ধি পেয়েছে আমাদের ফ্যাক্টরি ইনকাম অ্যাব্রোড তাই দেশে কাজ বৃদ্ধি পেয়েছে 23.5% বৃদ্ধি পেয়েছে, 3.5% বৃদ্ধি পেয়েছে। পার্সেন্টেজ দিক থেকে বড় হলো, এটা অ্যাকচুয়াল ভ্যালু দিক থেকে কম, 1 বিলিয়ন ডলার অনেক কম, 5 বিলিয়ন ডলারের কাছাকাছি। আর আমরা যে আমাদের দেশে বিদেশিরা কাজ করে অনেক বেশি কাজ, অনেক বেশি ফার্ম আছে আমাদের দেশে, বিজেপি আছে, ব্যাংক সেক্টর আছে, ইন্টারন্যাশনাল ব্যাংক আছে, বিভিন্ন মেডিকেল সার্ভিস দিয়ে থাকে আমাদেরকে, আমাদের দেশে কাজ করে ইন্ডিয়ান অনেক মেডিকেল ফার্ম আছে, বিভিন্ন ইনভেস্টমেন্ট আছে বিদেশি। কিন্তু আমাদের ডেবিটটা অনেক বেশি প্রাইমারি ইনকাম অ্যাকাউন্ট, এখানে 3.9 বিলিয়ন ডলার, 9 বিলিয়ন ডলার অর্থাৎ বিদেশি আমাদের দেশ থেকে 3.9 বিলিয়ন ডলার ইনকাম করে দিয়ে যায় তাদের ফ্যাক্টরি, আরো বেশি আরো বৃদ্ধি পেয়েছে। তারপরে বছর 4.9 বিলিয়ন ডলার, 1 বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে, নিয়ে গেছে মাইনাস। যে ব্যালেন্স যোগ করলে আনুমানিক -3.5
1 3.1 3.4 সেটা যোগ করলে এটা আসলে টাউনিং এর কারণে টাউনিং এর কারণে আর এটা অল বৃদ্ধি পেয়েছে 4.3 বিলিয়ন ইউএস ডলার আমাদের প্রাইমারি কন্টেন্ট ডেফিসিট আছে। আমরা যে পরিমাণ ইনকাম করি আমাদের ফ্যাক্টরগুলো যে পরিমাণ আর্ন করে বিদেশের মাটিতে বিদেশি ফ্যাক্টরগুলো আমাদের দেশে অনেক বেশি ইনকাম করে গুলো তারা বেশি পরিমাণ প্রফিট চাষ করতেছি এগুলো আমাদের প্রাইমারি ইনকাম। প্রাইমারি ইনকামের দিক থেকে আমাদের একটা ডেফিসিট আছে। সার্ভিস তো আমাদের ট্রেড আমাদের ডেফিসিট আছে কাজ পেয়েছে ইম্পোর্ট কমার কারণে এক্সপোর্ট কমেছে ইম্পোর্ট কমেছে এগুলো কমার ভালো যদি কারণ এগুলো কমার মানে হচ্ছে যে একটা ইকোনমির যে ওপেননেস ওরিয়েন্টেশন ওপেননেস বাইরের দেশের সাথে আমাদের যে কানেকশন সেই কানেকশনটা সংকীর্ণ হয়ে আসে ওপেননেস ইন্ডেক্সটা কমে যাবে এক্সপোর্ট ইম্পোর্ট কমাটা অত্যন্ত ভালো যে তা না এক্সপোর্ট ইম্পোর্ট দুটো যদি পারে আমাদের ওপেননেস অনেক বাড়ে বাইরের দেশের সাথে আমাদের যে ইন্টারলিঙ্ক সেটা অনেক বেশি বৃদ্ধি পায় ইন্টিগ্রেশনটা বৃদ্ধি পায়। সার্ভিস অ্যাকাউন্টের দিকে আমাদের সার্ভিস অ্যাকাউন্টে আমাদের সার্ভিসটা বৃদ্ধি পেয়েছে এখানে কমেছে ডিফারেন্স ইনকামের মধ্যে বৃদ্ধি পেয়েছে। আর থার্ড যেটা প্রাইমারি অ্যাকাউন্ট প্রাইমারি অ্যাকাউন্টটা আমাদের ডিফিসিটটা বৃদ্ধি পেয়েছে 3.4 থেকে 4.3 বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে। এখন আমরা 4 নম্বর আইটেম আসে আমার কাগজে লিখে আছে আমি আবার রিকল করতে পারবো এখান থেকে মুছে ফেলছি এগুলো। 4 নম্বরটা হচ্ছে মানে সেকেন্ডারি ইনকাম। সেকেন্ডারি ইনকামটা হলো দেখো আমাদের ক্লিয়ার করে দিতে হবে ছোট করে লিখি সেকেন্ডারি ইনকাম টু কন্টেস্ট করে দিলাম। সেকেন্ডারি ইনকামের মধ্যে এটা মূলত এটা হচ্ছে আমাদের রেমিটেন্স ইনকাম বা ট্রান্সফার ইনভেন্টরি ট্রান্সফার কাজ না করলে আমরা টাকাগুলো পাচ্ছি বিদেশিদের কাছ থেকে হতে পারে আমাদের দেশের মানুষ হতে পারে বা বিদেশিরা আমাদেরকে দান করতে পারে। এই যে সেকেন্ডারি ইনকাম এখানে আমাদের বড় একটা সারপ্লাস সেকেন্ডারি ইনকাম আমাদের 2.3 বিলিয়ন ইউএস ডলার আমাদের 22-23 অর্থ বছরে আমাদের সারপ্লাস। আর এটা আরো বৃদ্ধি পেয়েছে বেশি অর্থ বছরে 24.4 বিলিয়ন প্রায়। সেকেন্ডারি ইনকামে একটা বড় অংশ রেমিটেন্স এবং একটা অংশ বিদেশিদের সাহায্যের মাধ্যমে পেয়ে থাকি আমরা আমাদের সাহায্য দিয়ে থাকি দেশীয় গভর্নমেন্ট বলে সাহায্য দিয়ে থাকি ভাষা বলে অফিসিয়াল ট্রান্সফার করে থাকে অফিসিয়াল ট্রান্সফার। আর রেমিটেন্স মধ্যে যেটা পেয়ে থাকি আমরা এটাকে বলে আমরা প্রাইভেট ট্রান্সফার। তো অফিসিয়াল ট্রান্সফার এটা খুব বড় অ্যামাউন্ট না 0.086 বিলিয়ন খুব একটা অ্যামাউন্ট 6 মিলিয়ন ডলার 100 মিলিয়নের চেয়ে কম 1000 মিলিয়নে 1 বিলিয়ন আর 0.07 এটাও 100 মিলিয়নের চেয়ে অনেক কম 0.1 মিলিয়নের চেয়ে কম অল্প একটা হোক বিশ্বের মধ্যে বেরিয়ে আমরা প্রাইভেট ট্রান্সফার বা রেমিটেন্স অ্যামাউন্ট যে ধরো এখানে 22.2 বিলিয়ন ডলার বই পদ্ধতি এটা হচ্ছে আমাদের এবছর পরের বছর পেয়েছে আমরা বৃদ্ধি পেয়েছে 44.3 বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে আমাদের এবং প্রাইভেট ট্রান্সফার যে বৃদ্ধির হারটা প্রায় 0.95%। যেটা আসতে আছে নির্দিষ্ট ছোট ফিগার আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ ফিগার যেটা সেটা পাচ্ছি আমাদের যে রেমিটেন্সটা খুব অনেক বেশি বৃদ্ধি পেয়েছে বেশ 24 অর্থ তার বছর ফলে এটা আমাদের একটা বড় ভূমিকা রাখে আমাদের কারেন্ট অ্যাকাউন্টের প্রতি ব্যালেন্সের ক্ষেত্রে। তবে এই যে চারটা আইটেম লিখলাম আমরা এই চারটা আইটেমকে যদি আমরা একসাথে করে যোগ করি আমরা এটা বলা হয় কি কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স করে। কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স হচ্ছে আমাদের আইটেম 1
plus I think trade balance plus service balance plus primary income plus secondary income যাটা যোগ করে আমরা কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স পাই নেট করলে আমরা যোগ করলে যে ভ্যালুটা পাবো সেটা হবে -11.6 22 অর্থ বছরে আমাদের 11 বিলিয়ন ডলারের বেশি 11.5 বিলিয়ন ডলারের মতো আমাদের কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স ডেফিসিট ছিল অর্থাৎ আমরা বিভিন্ন সোর্স থেকে এক্সপোর্ট বা রেমিটেন্স বা অফিসিয়াল ট্রান্সফার বা সার্ভিস এক্সপোর্ট এগুলো থেকে আমরা যে পরিমাণ ফরেন কারেন্সি আর্ন করেছি তার চেয়ে বেশি পরিমাণ ফরেন কারেন্সি আমরা ব্যয় করেছি 11.6 বিলিয়ন ডলার বেশি ব্যয় করেছি ইম্পোর্ট সার্ভিস ইম্পোর্ট তারপরে আমাদের কাছ থেকে যে বিদেশে কাজ করে প্রফিট নিয়ে গেছেন আমরা প্রাইমারি ইনকাম বলছি আমাদের জন্য নেগেটিভ বিদেশিরা নিয়ে গেছে আমাদের কাছে তারপরে ইত্যাদি এগুলো এগুলো মিলে আমরা দিনের ব্যালেন্সটা পাই সেটা হচ্ছে বলে আমরা কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স সব চারটা এখানে যোগ করি সেটা হচ্ছে কি নেগেটিভ তখন আমরা যে পরিমাণ ফরেন কারেন্সি আর্ন করেছি তার চেয়ে বেশি পরিমাণ ফরেন কারেন্সি আমরা ব্যয় করেছি 2022 কত বছর সেটা ছিল -11.6 বিলিয়ন ডলার আর পরের বছর সেটা ছিল একটু কমে গিয়েছে -6.6 বিলিয়ন ডলার কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্সটা আমাদের নেগেটিভ রয়েছে নেগেটিভের পরিমাণটা একটু কমে গেছে আগে 11.6 বিলিয়ন ডলার অ্যাক্সেস আমরা ব্যয় করেছি আর্নিং এর চেয়ে আর 23-24 অর্থ বলছি আমাদের যে আর্নিংস ফরেন কারেন্সি আর্নিংস তার চেয়ে আমরা 6.6 বিলিয়ন ডলার বেশি ব্যয় করেছি কারেন্ট অ্যাকাউন্ট এবং এই যে কারেন্ট অ্যাকাউন্ট যখন ব্যালেন্স থাকে আমাদের সেটা ডেফিসিট দেখছি আমরা গত 2 বছরে আমরা এই টাকাটা কোনো না কোনো ভাবে ফাইন্যান্স করতে পারছি এটাকে বলে আমরা ব্যালেন্স পেমেন্ট ফাইন্যান্সিং বা কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স ফাইন্যান্সিং এটা আমরা বেশি টাকা করছি টাকাটা আমরা কোথা থেকে পাবো একটা আমাদের আগের ক্লাসে একটা ক্লাসে আমরা বাজেট ডেফিসিটের কথা বলেছি গভর্নমেন্ট যখন বেশি ব্যয় করে আর ট্যাক্সের বুঝিয়েছে কোন গভর্নমেন্টকে ঋণ করতে পারে বা টাকা প্রিন্ট করতে পারে একইভাবে এখানেও তো টাকা প্রিন্ট করা যায় না ফরেন কারেন্সি তো বাংলাদেশে প্রিন্ট করতে পারবে না এখানে টাকাটা গভর্নমেন্টকে ঋণ দিতে হবে গভর্নমেন্ট যখন ফরেন কারেন্সি এক্সপেন্ডিচার যখন গভর্নমেন্টের ফরেন কারেন্সি আর্নিং এর চেয়ে বেশি হবে তখন ওই বেশি বেশি ব্যয় করছে সেটা তাকে ঋণ বা অন্য কোনো ভাবে সংস্থান করতে হবে এই সংস্থানটাকে আমরা অন্য একটা অ্যাকাউন্টের দিকে দেখি যেটাকে বলা হয় কি ক্যাপিটাল অ্যাকাউন্ট বা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট আমরা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে দেখানো হয় কিভাবে এই কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্সটাকে ফাইন্যান্স করা হয় এটা পরের যে পার্টটুকু সেকেন্ড আমরা তিনটা সেগমেন্ট কথা বলছি একটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স পেমেন্টের একটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট বা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট দুটোকে আলাদা করে দেখানো হয় একসাথে দেখানো হয় তো বাংলাদেশ ব্যাংক ক্যাপিটাল অ্যাকাউন্টটাকে আলাদা করে দেখায় ক্যাপিটাল ট্রান্সফার অ্যাকাউন্ট এবং ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট থেকে আলাদা করে দেখানো হবে বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী যে ক্যাপিটাল অ্যাকাউন্ট যেটা আছে চারটা আইটেম লিখেছি কারেন্ট অ্যাকাউন্টে ক্যাপিটাল অ্যাকাউন্ট আমরা পাঁচ নম্বর আইটেম লিখি পাঁচ নম্বর আইটেমটা হলো যে বলছি ক্যাপিটাল অ্যাকাউন্ট সংখ্যা এসে দিয়েছি ক্যাপিটাল অ্যাকাউন্টের যে নেট ভ্যালু 475 পজিটিভ এন্ট্রি এবং তারপরে বলছি সেটা ছিল বড় অ্যামাউন্ট না পার্সেন্টেজ টাকা ছিল চলতে অ্যামাউন্ট এগুলো হচ্ছে দিলাম যদি ভিডিওতে কনভার্ট করি কি হয়ে যাবে 0.0475 হয়ে যাবে এটা 0.0554 বিলিয়ন ডলার অর্থাৎ এটা $500 million 1 বিলিয়ন হচ্ছে 1 বিলিয়ন অর্ধেক ক্যাপিটাল অ্যাকাউন্ট অনেক সময় ক্যাপিটাল অ্যাকাউন্ট বা ক্যাপিটাল ট্রান্সফার বলা হয় ক্যাপিটাল ট্রান্সফার ট্রান্সফার ছোট একটা অ্যামাউন্ট কিন্তু বড় অ্যামাউন্টটা আমরা আমাদের পেয়ে নিই 96 অ্যাটেন্ড দিচ্ছি থেকে আমরা ক্যাপিটাল অ্যাকাউন্ট বলছি থেকে আর ওটাকে বলছে আমরা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট এখানে মূলত এই কারেন্ট অ্যাকাউন্ট ইমব্যালেন্স এখানে ফাইন্যান্স করা হয়
ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট মানে সে এখন অনেকগুলো কম্পোনেন্ট থাকে, ব্রডলি যে কম্পোনেন্ট গুলো আছে এখানে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে দেখবো যেখানে $6.9 বিলিয়ন টাকা এসেছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট, আমরা টাকা পেয়েছি বিভিন্ন সোর্স থেকে, যেমন ঋণ দিলেও টাকা পাওয়া যায়, তারপর অ্যাসেট বিক্রি করলেও টাকা পাওয়া যায়, বা ফরেন দিকে যে ইনভেস্টমেন্ট যখন করা হয় কোনো দেশে, তখন ফরেন কারেন্সি আসে দেশের ভিতরে, সেগুলো পজিটিভ এন্ট্রি হিসেবে দেখা হয়। আর যখন আমরা ঋণ দেই বিদেশিদেরকে, তখন সেটা নেগেটিভ এন্ট্রি হিসেবে আসে। তো আমরা $6.9 বিলিয়ন বা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট আমরা পেয়েছি ফার্স্ট পেজ। আর এখানে পেয়েছি আমরা $4.5 বিলিয়ন পেয়েছি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট থেকে। তিনটা কম্পোনেন্ট আমরা দেখো, একটা হচ্ছে এফডিআই নেট, অর্থাৎ কি পরিমাণ ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আমরা পেয়েছি বিদেশিদের কাছ থেকে, আমরা কি পরিমাণ ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট করেছি, এফডিআই নেট বলছি আমরা। এটা পলিটিক্যাল অর্থ হলো আমরা যে পরিমাণ ফরেন ইনভেস্টমেন্ট করেছি অন্য দেশে, অন্যরা আমাদের দেশে বেশি ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। এটাই ইম্প্যাক্ট কিন্তু আমরা কারেন্ট অ্যাকাউন্টে দিই। আমরা কারেন্ট অ্যাকাউন্টে দেখেছি যে আমাদের যে প্রাইভেট অ্যাকাউন্ট আমরা দেখেছি যে বিদেশিরা প্রচুর টাকা আমাদের কাছ থেকে নিয়ে যাচ্ছে। এটার ইম্প্যাক্টটা আমরা বা এটার সাথে লিঙ্ক দেখে আমরা এটা এফডিআই, কারণ আমাদের দেশে তারা প্রচুর ডিরেক্ট ইনভেস্টমেন্ট করেছে, হাসপাতাল করেছে, ব্যাংক করেছে, ইত্যাদি এডুকেশনাল যা আছে ইংলিশ মিডিয়ামের, ওগুলোর কারণে পয়েন্ট ডিরেক্ট ইনভেস্টমেন্ট এখান থেকে যে পয়েন্ট আছে এগুলো তারা নিয়ে যাচ্ছে, এগুলো কারেন্ট অ্যাকাউন্টে আমরা নেগেটিভ হিসেবে দিয়েছি, আর এখানে আমরা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে আমরা পজিটিভ দিয়ে দিচ্ছি, কারণ টাকা এখানে আসছে ওখান তারা নিয়ে যাচ্ছে, দিকে আসছে দিকে নিয়ে যাচ্ছে। এফডিআই কি পরিমাণ এসে সিস্টেম হলো 1.6 পজিটিভ, $1.6 বিলিয়ন পয়েন্ট ডিরেক্ট ইনভেস্টমেন্ট। আর পরে বসে সেখানে $1.5 বিলিয়ন প্রায় অনুমান। যদি পার্সেন্টেজ চেঞ্জ হলো 10% নেগেটিভ, কমেছে। পয়েন্ট ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্টের বাইরে আরেক ধরনের ইনভেস্টমেন্ট আছে, যেটা যেটাকে বলে পোর্টফোলিও ইনভেস্টমেন্ট বলে। পোর্টফোলিও ইনভেস্টমেন্ট এটা স্টক মার্কেট ইনভেস্টমেন্ট বলে, পোর্টফোলিও ইনভেস্টমেন্ট। এটাও নেক্সট পোর্টফোলিও ইনভেস্টমেন্ট, যে আমরা কি পরিমাণ বিদেশে স্টক শেয়ার কিনেছি, বিদেশিরা আমাদের দেশে কি পরিমাণ শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করেছে। যে ইনভেস্টমেন্ট না পোর্টফোলিও শেয়ার মার্কেট ইনভেস্টমেন্ট, ফাইন্যান্সিয়াল অ্যাসেট কেনা। তো এর মাধ্যমে আমরা প্রচুর টাকা পেয়েছি। কিন্তু এই ইনভেস্টমেন্ট খুব ভোলাটাইল, এটা অনেক সময় ইনভেস্ট করে যখন কনফিডেন্স হয় স্টক মার্কেট করে, ফাইন্যান্সিয়াল অ্যাসেট গুলো যখন আস্থা হারায় তখন তারা টাকা খুব সহজে তার সাথে টাকা নিয়ে যেতে পারে। কিন্তু এফডিআই এর ক্ষেত্রে এত সহজে নিতে পারে না, কারণ তারা ফ্যাক্টরি করেছে, এমপ্লয় করেছে, তারা চাইলেই কালকেই তারা ব্যবসা গুটিয়ে ফেলতে পারবে, সময় লাগবে, 1 বছর 2 বছর সময় লাগবে। কিন্তু পোর্টফোলিও ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সে যদি মনে করে যে অবস্থা খারাপের দিকে যাচ্ছে স্টক মার্কেটে, বা কনফিডেন্স যদি হারিয়ে ফেলে দেশের উপর, ইচ্ছা করে এক মুহূর্তে টাকা নিয়ে যেতে পারে। জন্য পোর্টফোলিও ইনভেস্টমেন্ট বলা যায় না, খুব বাস্তবে কম্পিউটার যদি আস্থা হারিয়ে গেলে তার টাকা নিয়ে যাবে, কারণ মনে করে রিটার্ন বেশি পাবে না। এই পোর্টফোলিও ইনভেস্টমেন্ট নেগেটিভ করে, এখানে হচ্ছে খুব বড় অঙ্কের না, 0.03 বিলিয়ন বেশি নেতা, বা 30 মিলিয়ন, আর এখানে 0.145, এটা খুব বড় অ্যামাউন্ট না, $1 বিলিয়ন হচ্ছে অনেক কম। এটা প্রক্রিয়া ইনভেস্টমেন্ট আমাদের নেগেটিভ রয়েছে, যেহেতু কত অ্যামাউন্ট $1 বিলিয়ন $5 দেখাচ্ছে, তো বের করা যাবে। আরেকটা হলো যে আদার্স, আদার্স এর মধ্যে লোন গুলো, শর্ট টার্ম লোন, লং টার্ম লোন ইত্যাদি, যেখানে বড় অ্যামাউন্টের ট্রানজেকশনটা হয়ে থাকে। আদার্স নেট ভ্যালু, আমরা কি পরিমাণ ঋণ দিয়েছি, বা আমরা কি পরিমাণ ঋণ দিয়েছি, কোয়ান্টিটি করে অন্য কোনো ভাবে আমরা শর্ট টার্ম বা লং টার্ম ঋণ কালেকশন করেছি বিদেশ থেকে। এখানে এটা একটা বড় অ্যামাউন্ট, 5.3 বিলিয়ন। এই পরিমাণ টাকা আমরা ঋণ করে বিদেশ থেকে সংগ্রহ করেছি। আর একটু লাস্ট পেজে এখানে 2.2 বিলিয়ন এর জন্য আমরা যেটা আদার নেট হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে আমাদের সারপ্লাস। তাহলে এই
ক্যাপিটাল অ্যাকাউন্ট ছোট একটা অ্যামাউন্ট, আর ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট হচ্ছে বড় একটা অ্যামাউন্ট। এই ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে সারপ্লাসের মাধ্যমে কারেন্ট অ্যাকাউন্টের যে ডেফিসিট হয়েছে সেটাকে মেটানোর চেষ্টা করা হয়। আচ্ছা, এখন দেখা যাবে যে আমরা যদি এই ব্যালেন্স শীট নিয়ম অনুযায়ী 1+2+3+4+5+6 এটা ছয়টাকে যোগ করলে 0 পাবো। কারেন্ট অ্যাকাউন্টে যে পরিমাণ ডেফিসিট আছে ঠিক সেই পরিমাণ সারপ্লাস পাবো। এটা দিয়ে আমরা কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিটটাকে মেকআপ করছি। কিন্তু অনেক সময় দেখা যায় মিলে মিশে যে 0 পাচ্ছে, 0 যখন দেওয়া হয় না তখন আমরা একটা কলাম করি, কলাম বলা হয় অ্যারোস এন্ড অমিশনস। মিলানোর জন্য সেটাকে অ্যারোস এন্ড অমিশনস ভুলভ্রান্তি। এটা যোগ করে আমরা মিলানোর চেষ্টা করি। এই মানটা হচ্ছে এখানে -3.9 বিলিয়ন। বড় বড় আমার অ্যারোস এন্ড অমিশন বড় হয়ে যাবে 2.8 বিলিয়ন ইউরো মাইনাস। এগুলো যোগ করলে 1+2+4+5+6+7 এগুলো যোগ করলে আমরা কি পাই? এগুলো যোগ করলে আমরা যে 0 পাওয়ার কথা, অবশ্যই 0 পাই না। একটা অ্যাকাউন্ট আছে, একটা ভ্যালু আছে, কিন্তু মানুষ আটমুখী লিখে থাকে। এটাকে বলা হয় ওভারঅল ব্যালেন্স। ব্যালেন্স আমরা যদি ওভারঅল ব্যালেন্স যদি আমরা ভিতরে নিয়ে যাই বা আমরা যদি সবগুলো যোগ করি, 1 থেকে 8 পর্যন্ত যোগ করি আমরা, তাহলে আমরা 0 ওভারঅল ব্যালেন্স দিয়ে সলিউশন হচ্ছে সময় আসে। অর্থাৎ 1+2+3+4 যেটা আমরা কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স বলছি আমরা, 5+6 যেটা আমরা ক্যাপিটাল অ্যাকাউন্ট বা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট বলছি, 6+8 যোগ করলে 0 আসে। 0 আসে না, 0 যখন আসে তখন আমরা এই অ্যারো সলিউশন দিয়ে 0 করার চেষ্টা করি। ওভারঅল ব্যালেন্সটা হলো এটা মূলত সেন্ট্রাল ব্যাংকের যে ট্রানজাকশন সেটাকে আমরা ওভারঅল ব্যালেন্সের মধ্যে নিয়ে আসি। ওভারঅল ব্যালেন্সের পরিমাণটা এখানে 8.2 বিলিয়ন ইউএস ডলার, এটা হয়েছে 4.3 বিলিয়ন ইউএস ডলার। এই ওভারঅল ব্যালেন্সটা হলো মূলত সেন্ট্রাল ব্যাংকের ট্রানজাকশন। সেন্ট্রাল ব্যাংকের অংশে বলা হয় যে রিজার্ভ ব্যালেন্স বা রিজার্ভ অ্যাসেট বলা হয়। সেন্ট্রাল ব্যাংকের যে রিজার্ভ অ্যাসেট, রিজার্ভ অ্যাসেটের ট্রানজাকশন, রিজার্ভ কি পরিমাণ রিজার্ভ বিক্রি করলো এবং কি পরিমাণ রিজার্ভ কিনলো, কয়েন কারেন্সি কিনলো সেন্ট্রাল ব্যাংক। তো এটা দিয়ে আমরা এটা মানে হচ্ছে যে সেন্ট্রাল ব্যাংক 8.2 বিলিয়ন ইউএস ডলার বিক্রি করেছে সেন্ট্রাল ব্যাংকের রিজার্ভ থেকে 22-23 অর্থ বছরে। এটা বলে আমরা ব্যালেন্স, এটাকে বলে আমরা ব্যালেন্স পেমেন্ট ডেফিসিট করেছে। এটাকে আমরা বিওপি, যদিও বিওপি শুড বি ইকুয়াল টু 0, তারপর আমরা বিওপি পজিটিভ বা নেগেটিভ অংশ বা বিওপি সারপ্লাস বা ডেফিসিট, এটাকে বলে বিওপি ডেফিসিট। এই মানটা নেগেটিভ। সেন্ট্রাল ব্যাংক ওই বছরে 8.2 বিলিয়ন ডলার কয়েন কারেন্সি রিজার্ভ থেকে নেট বিক্রি করে, কিছু কিনে কিনে বিক্রি করে নেট 8.2 বিলিয়ন ডলার বিক্রি করছে। আর বিক্রি করছে মানে এটা আমাদের ফাইন্যান্সিং কাজ হয়ে গেছে, যেটা আমরা প্লাস সাইন দিয়ে দিয়েছি। আর যখন কিনে নেট যখন কিনে তখন সেটা আমরা নেগেটিভ দিয়ে দিতে পারবো। সেন্ট্রাল ব্যাংক 8.2 বিলিয়ন ইউএস ডলার বিক্রি করেছে। এটাকে বলছি আমরা ফাইন্যান্সিয়াল পেমেন্ট ডেফিসিট। অর্থাৎ ফাইন্যান্সিং এর ক্ষেত্রে এটা অবদান রেখেছে। আমরা যখন ঋণ নিয়ে ফাইন্যান্সিং করি, এফডিআই এর মাধ্যমে ফাইন্যান্সিং করি, ফাইন্যান্সিং ঠিক একইভাবে সেন্ট্রাল ব্যাংক ও রিজার্ভ বিক্রি করে আমরা কারেন্টের মধ্যে ডেফিসিট থেকে ফাইন্যান্সিং করি। তো যখন বিক্রি করে সেটা আমরা লিখি প্লাস, আর যখন কিনে তখন লিখি মাইনাস। তো এটাকে বলে আমরা ওভারঅল ব্যালেন্স বলি। কিভাবে ফরেন কারেন্সি বিক্রি করবে, এবং এই যখন ফরেন কারেন্সি বিক্রি করে তখন রিজার্ভের পরিমাণটা কমে যায় সেন্ট্রাল ব্যাংক। আর যখন ফরেন কারেন্সি কিনে, অর্থাৎ বিওপি যখন সারপ্লাসে থাকে তখন তখন ফরেন কারেন্সি রিজার্ভটা বৃদ্ধি পায় ইকোনমিক্স। তো এই জন্য আমাদের সংক্ষেপে বাংলাদেশের গত 2 বছরের ব্যালেন্স অফ পেমেন্টের একটা বিবরণ, এবং এটা চেঞ্জ হয় ওভার দ্য ইয়ার, চেঞ্জ হয়। ওইখান থেকে আমরা যে জিনিসটা দেখছি যে আমরা ওখানে আরো অনেক প্রিভিয়াস ইয়ার আছে, সবগুলো এখানে আমার সম্ভব না, শুধুমাত্র গত 2 বছর দেখাচ্ছি।
আমাদের এখানে যে জিনিসটা আমাদের লক্ষণীয় সেটা হলো যে বাংলাদেশের কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্সটা, একটা মেজর পার্ট হচ্ছে ট্রেড ব্যালেন্স। এই কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্সটা হচ্ছে নেগেটিভ কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্সটা। এখন এই কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স যখন নেগেটিভ হয়, নেগেটিভ হলে গভর্নমেন্ট কি করতে হয়, এই এই যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে ঋণ করতে হবে। ইত্যাদি কিছু আসে, প্রকৃতি কিছু আসে, বা চলে এখানে চলে গিয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে গভর্নমেন্ট ঋণ করতে, শর্ট টার্ম বা লং টার্ম ঋণ করতে। এটা হচ্ছে 1 বছরের ঋণের পরিমাণ। যদি প্রতি বছরে যদি ঋণ করতে হয়, প্রতি বছরে যদি গভর্নমেন্টের কারেন্ট অ্যাকাউন্টে ডেফিসিট থাকে, তাহলে গভর্নমেন্টকে প্রতি বছরই ফরেন ঋণ করতে হবে, বৈদেশিক ঋণ করতে হবে। এবং এই বৈদেশিক ঋণের বোঝাটা প্রতি বছরে একুমুলেট করতে থাকে, বাড়তে থাকে, বাড়তে বাড়তে এটা অল্প পরামর্শ চলে যায়। বাংলাদেশের ক্ষেত্রে এটা $1 ট্রিলিয়ন, $100 বিলিয়ন উপরে চলে গিয়েছে। 1 ট্রিলিয়ন না, 100 বিলিয়ন, 1000 বিলিয়নে 1 ট্রিলিয়ন। বাংলাদেশের ক্ষেত্রে এই পয়েন্ট ঋণের বোঝাটা $100 বিলিয়ন অ্যাক্সিড করেছে। এবং এই ঋণের উপর সুদ দিতে হয়, ইন্টারেস্ট দিতে হবে, ইন্টারেস্ট পেমেন্ট করতে হবে। ইন্টারেস্ট পেমেন্ট আমরা এখানে দেখাই না, অ্যাকাউন্টে বা ফাইন্যান্স অ্যাকাউন্ট দেখাই না। ইন্টারেস্ট পেমেন্ট আমার কারেন্ট অ্যাকাউন্টে চলে যায়। কারেন্ট প্রায় যদি 2% করে ইন্টারেস্ট দিতে হয় পয়েন্ট লোনের উপরে, আমাদেরকে $2 বিলিয়ন প্রতি বছরে পয়েন্ট লোনের উপরে ইন্টারেস্ট দিতে হয়, যেটা আমাদের কারেন্ট অ্যাকাউন্টে দেখা যায়। এবং যখন আমরা ইন্টারেস্ট পেমেন্ট করবো, যেহেতু টাকাটা বাইরে চলে যাচ্ছে, সেজন্য কারেন্ট অ্যাকাউন্টে সেটা নেগেটিভ এন্ট্রি হিসেবে আসবে, এবং কারেন্ট অ্যাকাউন্টের ডেফিসিটটা বৃদ্ধি পাবে। কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিটটা নির্ভর করে যে একুমুলেটেড যে ডেট, ঋণগুলো নিচ্ছে আমরা একুমুলেট করছি, এবং ওই একুমুলেটেড ঋণের উপর যে সুদ দিতে হচ্ছে সেটা কারেন্ট অ্যাকাউন্টে নেগেটিভ বেশি পাচ্ছে, এবং কারেন্ট অ্যাকাউন্টে সেটা নেগেটিভ করে দিচ্ছে। এবং নেগেটিভ যদি বেশি হয়, তাহলে তার ফলাফলটা আমরা এখানে এসে করবো। এটা তিনটা লিঙ্ক চক্রের মতো, যে ঋণ বাড়লে কারেন্ট অ্যাকাউন্টে ইন্টারেস্ট পাবে, কারেন্ট অ্যাকাউন্টে ইন্টারেস্ট পারলে এটা পরিমাণ করার জন্য যদি আমরা টাকা সংস্থান করতে না পারি, কিংবা রেমিটেন্সের মাধ্যমে আমাদের আবার ঋণ দিতে হবে। ঋণ দিয়ে আবার সেটাকে ফাইন্যান্স করতে হবে, কারণ এভাবে একটা চক্রের মাধ্যমে ইকোনমির উপর ফরেন কারেন্সির বোঝাটা, ঋণের বোঝাটা বাড়তে থাকে, চাপ সৃষ্টি করে ইকোনমির উপর। তাহলে আমাদের কিভাবে আমরা এই কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্সটাকে আমরা কিভাবে কারেক্ট করতে পারি, কিভাবে সংশোধন করা কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্সকে। তো কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্সকে সংশোধন করার জন্য অনেকগুলো পথ আছে। একটা হলো, সেটা আমরা বলতে পারি যে কারেক্টিং দ্য কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স। এখানে আমরা দেখলাম যে কারেন্ট অ্যাকাউন্টে ডেফিসিট থাকলে প্রতি বছরে এটা ঋণের বোঝাকে বৃদ্ধি করে, কারণ একটু ফাইন্যান্স করার জন্য প্রতি বছরই ঋণ দিতে হয়। ঋণটাকে যদি পরিশোধ করা না হয়, তাহলে একুমুলেট করতে হবে, বোঝাটা বাড়তে থাকে। এই জন্য যদি এমন পরিস্থিতি সৃষ্টি হয় যে এই যে আমরা এখানে দেখেছি যে রিজার্ভকে বিক্রি করতে হচ্ছে, সেন্ট্রাল ব্যাংক রিজার্ভ বিক্রি করতে হচ্ছে। তো যদি এমন পরিস্থিতি সৃষ্টি হয় যে আমরা ফাইন্যান্স করতে পারছি না, কেউ আমাদেরকে ঋণ দিচ্ছে না, বা কোনো কারণে বিদেশি কোনো ডিস্টারবেন্সের কারণে যে এক্সপোর্ট করানো, বা আমরা ইম্পোর্ট করতে পারছি না, ফাইন্যান্সিং না করতে পারার কারণে, তখন ব্যালেন্স অফ পেমেন্ট ক্রাইসিস দেখবে। ব্যালেন্স অফ পেমেন্ট ক্রাইসিস, যে কোনো কারণে যদি আমরা আমাদের যে প্রয়োজনীয় যে ইম্পোর্ট যদি ফাইন্যান্স করতে না পারি, পর্যাপ্ত অর্থ যদি না পাই, আমরা অনেকটা ক্রাইসিস সিচুয়েশনে পড়তে পারি। বা আমাদের যদি পর্যাপ্ত রিজার্ভ না থাকে, আমরা ফাইন্যান্স করতে পারি, তখন আমাদের ক্রাইসিসে পড়তে পারি। এটা বলা হয় ব্যালেন্স পেমেন্ট ক্রাইসিস। তো ব্যালেন্স পেমেন্ট ক্রাইসিস বললে ইকোনমির স্বাভাবিক থেকে ক্ষতি হয়, জিডিপি কমে যায়, ইনভেস্টমেন্ট কমে যায়, এক্সচেঞ্জ রেটের খুব দ্রুত ডিভ্যালুয়েশন হয়, ডেপ্রিসিয়েশন হয়, ইত্যাদি বিভিন্ন সমস্যায় পড়তে হয়। এই জন্য এই কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স, কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স যে কারেকশন করার জন্য আমরা কয়েকটা স্টেপে করতে পারি। প্রথমে যে এক্সচেঞ্জ রেট, এক্সচেঞ্জ রেট কারেকশন, যে এটা হচ্ছে যদি ডিভ্যালুয়েশন করা হয় বা কারেন্সি ডেপ্রিসিয়েশন করা হয়, ডেপ্রিসিয়েশন করা হলে সেটা আমরা এক্সচেঞ্জ রেট ডিভ্যালুয়েশন করা হলে সেটা আমাদের ইম্পোর্ট এক্সপেন্সিভ করে, এক্সপোর্ট চিপ বিদেশিদের কাছে, গিভেন দ্য প্রাইস। তো আমাদের ইম্পোর্ট আমাদের হ্রাস করবে, কিন্তু ইম্পোর্ট এক্সপেন্সিভ হবে, আমাদের এক্সপোর্ট যেটা সেটা বৃদ্ধি পাবে, এক্সপোর্ট বিদেশিদের কাছে চিপ হবে।
দ্যাট ইজ আমাদের নেট এক্সপোর্ট যেটা নেট এক্সপোর্ট বৃদ্ধি হবে। বৃদ্ধি পেলে আমাদের কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিটটা কমে আসবে। এটা একটা সোর্স বা এটা একটা উপায় হতে পারে যে এক্সচেঞ্জ রেটকে যদি ম্যানিপুলেট করা যায়, এক্সচেঞ্জ রেট যদি আসলে রিয়েল এক্সচেঞ্জ রেট ডিপ্রিসিয়েশন কনভার্ট হয় বা প্রাইস গুলো যদি বৃদ্ধি না পায় সেটা দেখতে বসে বা আমাদের কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্সকে কমাতে সাহায্য করে দিতে হবে। একটা একটা হচ্ছে যে নাম্বার টু হচ্ছে যে এটা হচ্ছে এক্সচেঞ্জ রেট পলিসি, আর একটা গভর্নমেন্ট ফিসক্যাল পলিসি আছে। আমাদের দেশে বাংলাদেশের যে ফিসক্যাল ডেফিসিট রিডাকশন, ফিসক্যাল ডেফিসিট মানে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, which is government expenditure minus government revenue, tax revenue. আমরা আর দিয়ে লিখতে পারি, টি দিয়ে লিখতে পারি সঙ্গে, জি মাইনাস টি, আমাদের ফিসক্যাল ডেফিসিট গভর্নমেন্ট এক্সপেন্ডিচার মাইনাস টি। যখন এক্সপেন্ডিচারটা বেশি হয় এটা আমরা বাজেট ডেফিসিট বলতে, যেটাকে আমরা একটু আগে, যদি ডেফিসিটটাকে কমানো যায় তাহলে আমাদের কি হবে, যে কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স ইমপ্রুভমেন্ট হবে। এটা কিভাবে হবে আমরা এভাবে চিন্তা করতে পারি, ইকোনমিক ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়ামটাকে আমরা লিখি যে y ইকুয়াল টু c প্লাস i প্লাস, এবং জানি যে আমরা c প্লাস i প্লাস যখন লিখি এটা হচ্ছে আমাদের প্রোডাকশন, এটা হচ্ছে আমাদের ইনকাম, হচ্ছে এক্সপেন্ডিচার c প্লাস i প্লাস g মাইনাস t, কিছু গভর্নমেন্ট সেক্টর এভাবে লিখতে পারি। এগুলো ইকোনমিক ইকুইলিব্রিয়াম কন্ডিশন, অথবা আমরা অপশন এইভাবে লিখি s ইকুয়াল টু i, এটাকে ট্রান্সফর্ম করে y থেকে, যদি গভর্নমেন্ট যদি না থাকে না থাকলে জি জি যদি সমান হয়, ব্যালেন্স যদি হয়, বাই সেক্টর বাদ দিলে সি থেকে পাশে নিয়ে আসলে এস ইকুয়াল টু আর হবে, সেল ইকুয়াল টু ইনভেস্টমেন্ট, ইকুয়াল কন্ডিশন যেভাবে লিখে দিই। আর গভর্নমেন্ট সেক্টর থাকলে আমরা সেভিংস, আমি ইচ্ছা করলে টি থেকে পাশে নিয়ে আসতে পারি, আর যখন ফরেন সেক্টর থাকে তখন এখানে আমরা একটা জিনিস যুক্ত করি, নেট এক্সপোর্ট যুক্ত করি, এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট, বা ইম্পোর্ট মাইনাস এক্সপোর্ট, দুটো অ্যাবিলিটি চিন্তা করা যায়। Export minus import by import minus export. Import minus expenditure minus tax revenue. Corporate expenditure minus expenditure আমাদের import expenditure minus export income. Expenditure আগে লিখতাম, income থেকে পরে লিখতাম। The corporate expenditure minus corporate revenue income. The import expenditure minus export income. তাহলে এদিকে নিয়ে আসলাম, এদিকেও আমি এদিকে লিখতে পারি export. এগুলো হচ্ছে earnings, এগুলো হচ্ছে expenditure, investment expenditure, corporate expenditure plus import expenditure. আমি যদি এইটা যদি এই পাশে নিয়ে আসি, লিখতে পারি এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট, ইনভেস্টমেন্ট মাইনাস সেলিং, বা সেলিং মাইনাস ইনভেস্টমেন্ট প্লাস যেটা অপশন দিয়ে গেলে মাইনাস, আচ্ছা এটাকে প্লাস মাইনাস করে আগে করতে হবে লেখা যায়। এখানে আমরা দেখছি যে কখন যদি এক্সট্রা ব্যয় করে, যে এক্সেস বাজেট ডেফিসিট করতে পেলাম, তবে ডেফিসিট, আর এটাকে বলছি ট্রেড ডেফিসিট। তো যদি প্রাইভেট সেক্টরের, প্রাইভেট সেক্টর সেভিংস ইনভেস্টমেন্ট যদি সমান যদি হয়, সেভিংস যদি সমান হয়, তাহলে বাজেট ডেফিসিট থাকলে ট্রেড ডেফিসিট কনভার্ট হবে, অর্থাৎ বাজেট ডেফিসিট ক্রিয়েটস ট্রেড ডেফিসিট। বাজেট ডেফিসিট যে হয় এখানে, বাজেট ডেফিসিটটা ট্রেড ডেফিসিটে কনভার্ট হবে, ট্রেড ডেফিসিট।
ট্যাক্স করি। কর্পোরেট এক্সপেন্সের যদি রেভিনিউ চেয়ে বেশি হয় তাহলে ইনপুটটা এক্সপোর্টের চেয়ে বেশি হয়, আপনার বাজেট ডেফিসিটটা ট্রেড ডেফিসিট কম হয়। এবং যদি ইনভেস্ট এবং সেভিং যদি ইকুয়াল থাকে বা আমাদের যে সেভিংস, সেই সেভিংসটা যদি পর্যাপ্ত না হয়, আমরা যেখানে সেভিংস, প্রাইভেট সেক্টর যেখানে সেভিংস করছে একটা দেশে, ওই দেশে ইনভেস্টর যেখানে ইনভেস্টমেন্ট করছে সেটা অ্যাক্সেস সারপ্লাস থাকতে পারে প্রাইভেট সেভিং। ওই সেভিংটা গভর্নমেন্ট তার এক্সপেন্ডিচার নির্বাহ করার জন্য ব্যয় করতে পারে, কিন্তু যদি এনাফ না হয় সেভিংসটা, তাহলে গভর্নমেন্ট বাইরে থেকে ঋণ দিতে হয় গভর্নমেন্ট। এই জন্য গভর্নমেন্ট বাজেট ডেফিসিটটা ট্রেড ডেফিসিটে কনভার্ট বা বিদেশ থেকে কনভার্ট, এটাকে বলা হয় ট্রেড ডেফিসিট। দুটো ডেফিসিট একসাথে দেখা যাচ্ছে। বিদেশে বিদেশে বাজেট ডেফিসিট আছে, ওই দেশে অনেক ক্ষেত্রে যদি ওই দেশে সেভিংস এনাফ না হয়, গভর্নমেন্টকে সাপ্লাই করার মতো যদি এনাফ সেভিংস না থাকে, প্রাইভেট সেক্টরে ব্যবহার করে যে সাপ্লাই সেভিংস থাকে, ওটা গভর্নমেন্ট যদি কালেকশন করে তার ডেফিসিট থেকে যদি মেকআপ করতে না পারে, গভর্নমেন্ট কি করে বিদেশ থেকে টাকা টাকা ধার করতে পারে এবং ট্রেড ডেফিসিটের সৃষ্টি হয় বা যে পেমেন্ট ডেফিসিটের সেখান থেকে সৃষ্টি হয়। এটাকে বলা হয় ট্রেড ডেফিসিট। দুটো ডেফিসিট একসাথে অনেক সময় দেখা যায়। তাহলে যদি আমরা যদি ফিসক্যাল ডেফিসিট যদি কমাতে পারি, যদি গভর্নমেন্ট ডেফিসিট যদি আমরা কমাতে পারি, বাজেট ডেফিসিট যদি আমরা কমাতে পারি, সেটা আমাদের ট্রেড ডেফিসিটটাকেও কমাবে আশা করতে পারি। কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্সের যে যে কারেকশন মেকানিজম, দুটো মেইন পয়েন্ট আছে। একটা হচ্ছে এক্সচেঞ্জ রেটকে ম্যানিপুলেট করা বা এক্সচেঞ্জ রেটকে ডিভ্যালুয়েট করা, কমানো, ওভার ভ্যালু না রেখে কারেন্সিকে, আমরা কারেন্সিকে ডিভ্যালু করতে পারি বা মার্কেটের সাথে যদি আমরা সমন্বিত রাখতে পারি, সেক্ষেত্রে আমাদের কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স ইমব্যালেন্স থাকে সেটা দূর হবে আশা করতে পারি আমরা। আর 2 নম্বর হচ্ছে ফিসক্যাল ডেফিসিট থেকে যদি কমানো যায়, কোম্পানি এক্সপেন্ডিচার যদি ট্যাক্স রেভিনিউ চেয়ে বেশি হয়ে যায়, সেটা যদি কমানো যায় বা যদি ব্যালেন্স করা যায়, ফিসক্যাল ডেফিসিটকে যদি কমানো যায়, সেটা আমাদের কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্সে অবদান রাখতে পারে ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে। এটা ছাড়া আরো কিছু ফ্যাক্টর আছে, যেমন বিজনেস কম্পিটিটিভনেস, ব্যবসায় যদি আমরা অবস্থান উন্নতি করতে পারি, কিংবা যদি আমরা প্রোডাক্টিভিটি যদি বাড়াতে পারি, বা প্রাইভেট সেক্টর বিহেভিয়ার এবং সেভিংস যদি উৎসাহিত করতে পারি, যেটা গভর্নমেন্টকে সাপ্লাই করতে সক্ষম হবে এবং বিদেশ থেকে সেভিংস আনার প্রয়োজন পড়বে না। এই ধরনের প্রাইভেট সেভিংস ইনসেন্টিভের মাধ্যমে প্রাইভেট সেক্টর বিহেভিয়ার কনসাম্পশন কমিয়ে সেভিংস বাড়িয়ে আমরা কি করতে পারি, বিদেশের উপর নির্ভরশীলতা কমাতে পারি। এগুলো হচ্ছে কিছু ব্যাপার, যেগুলো আমরা কিছু উপায় যেগুলোর মাধ্যমে আমরা কারেন্ট অ্যাকাউন্ট ইমব্যালেন্সকে বা কিছুটা কমাতে পারি। এটা একটা দিক। আরেকটা হচ্ছে যে ক্যাপিটাল অ্যাকাউন্টের যে ট্রানজেকশন হয়, এগুলো হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্সের ক্ষেত্রে কমানোর ক্ষেত্রে আমরা ইচ্ছে করলে ক্যাপিটাল অ্যাকাউন্টে যে সেক্টর, ক্যাপিটাল অ্যাকাউন্ট যে ফ্যাক্টরটা আছে ক্যাপিটাল অ্যাকাউন্টে, সেগুলোকে আমরা বিবেচনা করতে পারি। বিশেষ করে সেভার্স ইন দ্য সারপ্লাস কান্ট্রিজ বা যারা সেভার আছে, যারা সারপ্লাস কান্ট্রিতে, তারা যদি যে সকল ডেফিসিট কান্ট্রি আছে সেগুলোকে যদি তারা সাহায্য করে, সেগুলো ক্যাপিটাল যদি ট্রান্সফার করে, সেক্ষেত্রেও আমরা আমাদের কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্সটা কিছুটা ক্যারি করতে পারি। তো এগুলো হলো আমাদের যে অ্যাডজাস্টমেন্ট মেকানিজম, যেগুলো অ্যাপ্লাই করা যায় কারেন্ট অ্যাকাউন্ট কারেকশনের ক্ষেত্রে। আমরা মনে হয় এখানে আমাদের আলোচনা